বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন। অ্যাম্বাসির আয়োজনে এবং ডাকসুর উদ্যোগে বাংলাদেশের প্রতিষ্ঠার পর থেকে এই ধরনের জব ফেয়ার কখনো আমরা দেখতে পাই না। এত বড় স্কেল, যেখানে আজকে প্রায় 432টা জব অপরচুনিটি আছে এবং চায়নার বড় বড় টেকনোলজির বিভিন্ন কোম্পানি, তাদের পাবলিক এবং প্রাইভেট 31টা কোম্পানিকে আমরা এখানে নিয়ে এসেছি। তো আপনারা জানেন, আমরা কিছুদিন আগে ডাকসুর নেতৃবৃন্দ চায়না সরকারের আমন্ত্রণে চায়না সরকারে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া পূর্তি করি নাই, আমরা কাজ করেছি কীভাবে পিপল টু পিপল কানেক্ট করা যায়, কীভাবে ওখানকার যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সের সাথে বাংলাদেশের যে রিসোর্স আছে সেই রিসোর্সকে কীভাবে কানেক্ট করা যায়, কীভাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আরও কানেক্ট করা যায়, এবং ওখানকার যে ছাত্র সংসদ আছে, বিশ্ববিদ্যালয়ের যে অথরিটি আছে সেটাকে আমরা কীভাবে কানেক্ট করতে পারি। তো আমরা ভিজিট করার পরে দেশে আসার পর থেকে আমরা অ্যাম্বাসির সাথে কাজ করছিলাম। একটা জব ফেয়ারে তাদের কাছে প্রস্তাবনা দিয়েছিলাম। আমাদের প্রস্তাবনা দিয়েছিল ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জুলাই, তিনি তার চোখ হারিয়েছেন খান জসিম ভাই। ভাই অক্লান্ত পরিশ্রম করে আজকের জব ফেয়ারটা নামিয়েছেন। তো এই জব ফেয়ার আপনারা দেখতে পাবেন আজকে এখানে হাজার হাজার শিক্ষার্থীরা, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছে। মানে বেকারত্বের যে হাহাকার চলছে দেশের মধ্যে, সরকার ব্যর্থ হয়েছে আমাদের তরুণদেরকে চাকরি দেওয়ার জন্য, বিশ্ববিদ্যালয়গুলো ব্যর্থ হয়েছে এবং যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হয়েছে। সে জায়গায় ডাকসু একটা ছাত্র সংসদ, সে জায়গা থেকে আমরা রাত দিন এক করে একটা অ্যাম্বাসির সাথে কথা বলে এবং বিভিন্ন তাদের যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোকে আমরা কানেক্ট করে আজকে এই জব ফেয়ারটা আয়োজন করেছে। এখানে প্রায় 430-এর অধিক ক্যান্ডিডেটদেরকে আজকে তাদের সিভি, অনেকের সিভি নেওয়া হয়েছে, তাদেরকে প্রাথমিকভাবে জব দেওয়া হবে। এর বাইরেও যারা যোগ্য প্রার্থী আছে তাদেরকে বিভিন্ন কোম্পানির সাথে অ্যালাইন করে দেওয়া হবে। আমরা আশা করছি পর্যায়ক্রমে যারা যোগ্য প্রার্থী আছে সবাইকে তারা বিভিন্ন কাজে লাগাবে বলে তারা আমাদের কাজ করতে পেরেছে। এখানকার যারা অ্যাম্বাসির স্টাফরা এসেছেন, কনফিউশন ইনস্টিটিউটের যারা শিক্ষক আছে এবং স্টাফরা আছেন, তারা এই বিষয়ে আমাদেরকে এই বিষয়গুলো আশ্বস্ত করেছেন এবং এখানকার যে কোম্পানি, প্রত্যেকটা কোম্পানির সাথে আমরা অ্যালাইন হয়েছি, তাদের সাথে যোগাযোগ করেছি। তারা আমাদের যে রিসোর্স, তাদের কথা হচ্ছে চায়না সরকারের যে বাংলাদেশে তোমাদের হিউম্যান রিসোর্স আছে, এই রিসোর্সটাকে আমরা কাজে লাগাইতেছি। তো যারাই সরকার এসেছে আলটিমেটলি এই রিসোর্সগুলো কাজে লাগাতে পারেন, যে কারণে বেকারত্বের দিন দিন হাহাকার। তো সেই জায়গা থেকে ডাকসুতে আমরা মাত্র 11 মাস সময় পাইছি। 11 মাস আমরা দেখাইছি কীভাবে একটা অ্যাম্বাসির সাথে কথা বলে এত বড় একটা জব ফেয়ার করতে হয়। বাংলাদেশের সেটা আর কখনো হয় না। শুধু চাইনিজ অ্যাম্বাসি না, আমরা বিভিন্ন অ্যাম্বাসির সাথে, আমি কিছু অপশনে গিয়েছি, কেন্দ্রীয় গিয়েছি, সেখানেও আমি তাদের সাথে কথা বলেছি এবং আমরা জুলাই ইন্টারন্যাশনাল কনফারেন্স করেছি, রাষ্ট্রের বিভিন্ন আন্তর্জাতিক প্রোগ্রাম করেছি, সেখানেও আমরা তাদেরকে বিভিন্ন কনফারেন্সগুলোতে, সেমিনারগুলোতে তাদেরকে ইনভাইট করছি এবং তাদের সাথে আমাদের পিপল টু পিপল কানেক্ট হচ্ছে এবং এই জব ফেয়ারটা শুরু হয়েছে, এটা অব্যাহত থাকছে। আমরা সামনে এই ঢাকা কেন্দ্রিক, ঢাকা শহরে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাম্বাসিকে কাজ করে, বিভিন্ন রিসোর্স পার্সন, বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা এঙ্গেজ করে এই ধরনের জব ফেয়ারগুলো আমরা এখানে জারি রাখবো। একই সাথে চায়নাতে যখন আমরা ভিজিট করেছি, আমরা দেখেছি তাদের আরবান প্ল্যান, তাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তাদের পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম এবং তাদের যে বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ের ওভারঅল যে সিটি ম্যানেজমেন্ট, এই সব কিছু আমরা চমৎকারভাবে দেখেছি। মাত্র 10 থেকে 15 বছরের মধ্যে তারা প্রপার প্ল্যানের মাধ্যমে, আরবান প্ল্যানের মাধ্যমে তারা পুরো শহরটাকে চমৎকারভাবে ম্যানেজ করেছে। তারাও কিন্তু আমাদের ঢাকার মতো অবাক করে এসেছে। এখানে বিষ্ণুবনে হচ্ছে কী হয়েছে, বিভিন্ন ধরনের বর্জ্য তৈরি হয়ে যেত, কিন্তু তারা সিটি ম্যানেজমেন্টের মাধ্যমে, তাদের স্মার্ট সিটি ম্যানেজমেন্ট এবং এআই এর মাধ্যমে পুরো সিটিকে চমৎকারভাবে তারা টেকনোলজির আওতায় নিয়ে এসেছে। তো সেইগুলো আমরা এই ঢাকায় যদি আমাদের যোগ্য নেতৃত্বে বাসায় করতে পারি, এই ঢাকার 55 বছরের যে বঞ্চনা, অব্যবস্থাপনা, সেটা দূর করা সম্ভব। এবং আজকে এই সাথে আমরা একটা এমনই করেছি, মানে আমরা ডাকসুতে আমাদের সবচেয়ে স্পেশালাইজেশন সেই জায়গায় আমরা শুধু বক্তৃতা দিই না, আমরা রাজনৈতিক বক্তৃতা দিই না, আমরা কাজ দিয়ে প্রমাণ করি। আমরা 65 বছরের ঢাকার বিভিন্ন মসজিদ সংস্কার হয় নাই, এটা আমরা করাই দেখেছি। আমরা নিজেরা ফান্ড নিয়েছি। সেন্ট্রাল মসজিদ বিশ্ববিদ্যালয় তারা পারবে না, তাদের মুরদ নাই, আমরা 2 কোটি টাকা ফান্ড নিয়ে এসেছি। মেয়েদের জন্য জিমনেশিয়াম, কে করে নাই? আমরা 65 লক্ষ টাকা দিয়ে করেছি। জব ফেয়ার কে করে নাই? আমরা এই জব ফেয়ার আয়োজন করেছি অ্যাম্বাসিকে ইনভেস্ট করে। মেডিকেল ক্যাম্প, দীর্ঘদিন ধরে মেডিকেল ক্যাম্পের উপর সংস্কার করেছি, এটা আমরা করছি। এবং অসংখ্য কাজ আমি বলতে পারবো। এবং নাগরিক জন্য খুব দ্রুত আমরা একটা বাস নিয়ে আসছি, বাস, এটা আপনারাও জানেন। এইভাবে আমরা কাজের মাধ্যমে আমরা ফোন করতে চাই। আমাদেরকে বিভিন্নভাবে অসুবিধা করছে, তারা আবার সেই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতেছে। আপনারা জানেন গতকালকে এফএইচ হলের একটা ঘটনা, মানে যেটা বলতে আমার নিজেরও লজ্জা লাগতেছে। জুলাই বিপ্লবের পরে এই রক্তের উপর আজকে আমরা এই ক্যাম্পাস পাইছি। সেই ক্যাম্পাসের একজন প্রভোস্ট এফএইচ হলের, যে আমি তাকে প্রভোস্ট বলবো না, আমি তার গুন্ডা বলবো, সে একজন শিক্ষার্থীকে তার রুমে ডাকলো, স্টাফ নিয়ে
কর্মচারী কর্মকর্তাদেরকে সাথে নিয়ে ওই শিক্ষার্থীকে 2 ঘন্টা ধরে তাকে নির্যাতন করছে। কেন নির্যাতন করছে? ফেসবুকে ওই প্রপোজের বিভিন্ন দুর্নীতি বিষয়গুলো নিয়ে সে লেখালেখি করছে। কোন ধরনের লজ্জাকর ঘটনা, একটা কলঙ্কজনক হত্যায় তারা পরবর্তীতে ওই শিক্ষার্থী ওইখান থেকে যখন বের হলো, বের হওয়ার পরে সে ফেসবুকে পোস্ট দিল, তার নির্যাতনের ঘটনাগুলো সে বললো। বলার পর যখন সে আসলো এবং ডাক্তার টিভিতে গেলো, শিক্ষার্থীরা গেল। পরবর্তীতে আমরা যখন সিসিটিভি দেখতে চাইলাম, সিসিটিভি আমাদেরকে দেখতে দেওয়া হলো না এবং পরবর্তীতে ছাত্রদলের গুন্ডাদেরকে নিয়ে এসে নির্বাচিত করে দিই এতখানে শিক্ষার্থী তারা দেখা যায়। এটা তো আমরা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে দেখতে পাইছি, এই ধরনের একটা দেওয়ার হামলা। আজকে এই ধরনের হামলা আবার দেখতে পাওয়া যেটা খুব অপ্রত্যাশিত। তো এই ধরনের আমরা সন্ত্রাসের রাজত্ব এই ক্যাম্পাসে আমরা